80 দশকের শেষের দিকে জাপানে প্রথম ল্যাপ্রোস্কোপিক সার্জারি করেন টোকিও বিশ্ববিদ্যালয়ের 5-6 জন সার্জনের একটি টিম। সেই টিমের একজন ছিলেন ডাক্তার সর্দার এ নাঈম। 1960 সালের 9 জুন তিনি জন্মগ্রহণ করেন। তিনি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার টেঙ্গারচর গ্রামের কৃতিমুখ। তার প্রয়াত পিতা সর্দার আব্দুল কাদের ছিলেন সোনালী ব্যাংকের ডিজিএম। ডাক্তার সর্দার এ নাঈম বারডেম হাসপাতালে 1991 সালের 20 ডিসেম্বর দেশে প্রথম ল্যাপ্রোস্কোপিক সার্জারি করেন সফলতার সঙ্গে। বলা হয় এটা দক্ষিণ এশিয়ার এ ধরনের প্রথম অস্ত্রোপচার। ডাক্তার সর্দার এ নাঈম এ পর্যন্ত সফলভাবে 30,000-এর উপর ল্যাপ্রোস্কোপিক সার্জারি করেছেন, গড়েছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল ও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমসের মতো দেশ সেরা মানবিক 8টি সেবা প্রতিষ্ঠান। 65তম জন্মবার্ষিকীতে প্রফেসর ডাক্তার সর্দার এ নাঈমকে শুভেচ্ছা নিবেদন করে আমরা প্রকাশ করছি এই ভিডিও ফিচারটি। প্রযুক্তিগত উন্নয়নের এই সময়ে চিকিৎসা বিজ্ঞানে ল্যাপ্রোস্কোপিক সার্জারি একটি জনপ্রিয় নাম। বাংলাদেশেও ল্যাপ্রোস্কোপিক সার্জারি বেশ জনপ্রিয়। 1991 সালে বাংলাদেশে যিনি প্রথম ল্যাপ্রোস্কোপিক সার্জারি করেন এবং দীর্ঘ কর্মজীবনে যিনি 25,000-এরও বেশি ল্যাপ্রোস্কোপিক সার্জারি করেছেন, তৈরি করেছেন প্রায় 500-রও বেশি ল্যাপ্রোস্কোপিক সার্জন, এমন একজন মানুষ যিনি স্বপ্ন দেখতে ভালোবাসেন, স্বপ্ন দেখাতে ভালোবাসেন, তার কর্মময় একটা বর্ণাঢ্য জীবন, এমন একজন মানুষ আজ আমাদের অতিথি। আজ আমরা কথা বলবো, জানবো, গল্প করব এমন একজন মানুষের সাথে যিনি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার সর্দার এ নাঈম। স্যার কেমন আছেন? জি স্যার, আপনি অত্যন্ত ব্যস্ত মানুষ, কর্মময় আপনার জীবন, এর মধ্য থেকেও আমাদের সময় দিয়েছেন, এই জন্য আমরা কৃতজ্ঞ। আজ আমরা আসলে আপনার কাছে গল্প শুনতে চাই, আপনার এই যে দীর্ঘ কর্মজীবন, আপনার ব্যক্তি জীবন সম্পর্কে জানবো আজকের আড্ডায় আমাদের। প্রথমেই স্যার আপনার কাছ থেকে আমরা আপনার শৈশব জীবনের গল্প সম্পর্কে জানতে চাই, যেখানে আপনি একজন ব্যক্তি মানুষ কিভাবে ডাক্তার হয়ে উঠলেন সেই সম্পর্কে আসলে জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আজকে আমাকে কিছু কথা বলার জন্য ডেকেছেন এবং সুযোগ দিয়েছেন। তো শৈশব জীবনের কথা যদি বলি, আমি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেঙ্গারচর গ্রামের সন্তান। বেসিক্যালি গ্রামে আমার জন্ম হয়নি, কিন্তু আমার বাবা টেঙ্গারচর গ্রামে। এবং শৈশবের শুরুতে মুন্সিগঞ্জে পড়াশোনা করেছি শহরে, বাবার চাকরি সূত্রে। উনি ব্যাংকের দায়িত্বে ছিলেন, তৎকালীন ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, যেটা পরে সোনালী ব্যাংক হয়েছে। পরবর্তীতে ঢাকা শহরে যখন চলে আসেন, তখন জানেন সব ট্রান্সফার হয়েছে, ঢাকা শহরে পড়াশোনা করেছি। শৈশবে একটা লম্বা সময় আমাদের স্বাধীনতার সময় গ্রামের মানুষের সাথেও আমার একটা সখ্যতা এবং সম্পর্ক প্রথম থেকেই ছিল, এবং আমি অত্যন্ত ভালোবাসি গ্রামকে। গ্রামের কিছু কিছু কাজ করার চেষ্টা করেছি। তো পরবর্তীতে যদি বলেন যে আমার বাবা গ্রামের অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে এসেছেন, একেবারে নিজ চেষ্টাতেই জীবনের একটা পর্যায়ে গিয়েছিলেন। উনি ছিলেন আমার আদর্শ। সে নিজে থেকে ছোট একটা কাহিনী যদি বলি, আমার মনে আছে, আমি বাবার মুখে শুনেছি, চাচার মুখে শুনেছি, আমার দাদার 4 ছেলে ছিল। বড় ছেলে এবং দ্বিতীয় ছেলে দুজনই পড়াশোনার এক পর্যায়ে, একজন ম্যাট্রিক পরীক্ষা দিয়ে, মেজো ছেলে এবং বড় ছেলে বলে দাখিল পাস করার পর ম্যাট্রিকুলেশন ইন অ্যারাবিক এডুকেশন
ইসলামিক এডুকেশনে পাশ করার পরে বিভিন্ন কারণে দুজনেই মৃত্যু হয় সেই বয়সে। তাতে আমার দাদা অনেকটা পাগল হয়ে যান এবং আমার 3 নম্বর যে চাচা মহিউদ্দিন সর্দার, উনি ওনাকে আর পড়াশোনা করেন, যে নিয়েছিলেন যে পড়াশোনা করলেই তার ছেলে ওর বাবাকে পড়াশোনা করার জন্য ভীষণভাবে আটকাতে চেষ্টা করেছে। আমার ফুপা গ্রামীণ স্কুলে টিচার ছিলেন পাশের গ্রামে, এবং বাবার পড়াশোনার এতটাই ইচ্ছে ছিল যে গাছতলায় বসে পড়তে। তো একদিন আমার এক ফুপা যখন ক্রস করছিলেন দেখছেন যে কাদের নামেই নাচেলে পরিচিত গ্রামে, দেখছেন যে ফুপা কাদের গাছতলায় বসে পড়ছে আর গরু চড়াচ্ছে। তখন উনি দাদিকে এসে বললেন যে কাদেরকে আমি পড়াবো না, কিন্তু আমার কাছে নিয়ে রাখবো। এই কথা বলে উনি যে লক্ষ্মীপুর গ্রামে উনি ভবেশ্বরী স্কুল, সম্ভবত ভবেশ্বরী স্কুলে ওর বাবাকে ভর্তি করে দিলেন। আচ্ছা। তো এই যে পড়াশোনার প্রতি তার আগ্রহ, সেখান থেকে স্কুল থেকে পাশ করে ন্যাচারালি গ্রামে, এবং হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যাট্রিকুলেটেড ইন দ্য হোল ভিলেজ। আমার মেজর চাচা পরীক্ষা দিয়ে মারা যাওয়ার পরে তার রেজাল্ট আউট হয়েছিল, উনি পাশ করেছিলেন, কিন্তু জীবিত ছিলেন। দাদাও পরে পাগল হয়ে গেলেন তার 2 ছেলে মরে যাওয়ার পরে। তো যেটা বলতে চাচ্ছিলাম, শৈশবের এই স্মৃতিগুলো আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে যে বাবার সন্তান আমি, সেই বাবার কত কষ্ট করে পড়াশোনা করে তারপর হরগঙ্গা কলেজ থেকে পড়াশোনা করে উনি গ্রামের স্কুলেই পড়াশোনা মানে শিক্ষকতা করবেন বলে ডিসাইড করেছিলেন জীবনে। কিন্তু আমার মা কিছুটা অ্যাম্বিশাস ছিলেন, উনি চেয়েছিলেন তার ছেলে মেয়েগুলো যেন শহরে বড় হয়। ওনার বাবা ছিল পোস্টমাস্টার, বিভিন্ন শহরে থাকার সুযোগ হয়েছিল তার। সেই সুবাদেই আমাদের ঢাকাতে আসা। বাবাকে অনেকটা জোর করেই আমার মা তৎকালীন সোনালী ব্যাংকে জয়েন করালেন, এবং উনি জয়েন করে পরবর্তীতে ডিজিএম হয়ে রিটায়ার করেছিলেন 1993-তে, যে সময় আমি জাপান থেকে দেশে ফিরি। তো শৈশবের এই কাহিনীগুলো যদি দেখি, তাহলে আমরা একেবারেই মাটির মেখে বড় হওয়া মানুষ, সেখান থেকে উঠে এসেছি। এবং বাবার একমাত্র ইচ্ছা ছিল তার ছেলে যেন সততার সাথে কাজ করে দেশের জন্য কিছু করতে পারে। কেন আপনি অন্য কোনো পেশা পছন্দ করলেন না? ডাক্তার হয়ে ওঠার গল্পটা যদি বলেন। আমার ছোটবেলায় আমার ব্রেনের মধ্যে ঢুকে দেওয়া হয়েছিল যে আমাকে বড় হয়ে ডাক্তার। বাহ। কিন্তু ডাক্তার হওয়ার জন্য ওই যে মনের মধ্যে যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা বপিত হয়েছিল আমার বাবা মায়ের। আপনারা জানেন যে দেশের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিগুলো থেকে এদেশের চিকিৎসা ক্ষেত্রে এতটাই সাধারণ মানুষ রোগ শোকে এতটা বিপদে পড়ে যায় যে ফ্যামিলির মধ্যে একজন ডাক্তার থাকলে সেটা মনে হয় যেন একটা বিরাট পাওয়া। তো সেই হিসাবে হয়তো সিকিউরিটি পয়েন্ট অফ ভিউতে হয়তো সোশ্যাল সিকিউরিটি বলবো না, বলে যেটা মেন্টাল সাপোর্টের জন্য বাবা মারা চান যে ছেলে ডাক্তার হোক। আর আপনি জানেন যে ডাক্তারি পেশা মহৎ পেশা, যেখানে সম্ভবত যেখানে অসৎ হওয়ার চান্স খুবই কম। বাবার মনের মধ্যে আশা ছিল আমার ছেলে সৎভাবে কাজ করে যাবে, দেশের জন্য কাজ করবে, এবং আপনি আপনার কর্মজীবনে সেটা করেছেন, আমরা জানি। চেষ্টা করেছি। তারপরে তো আমার শৈশবের পরে স্কুল, মতিঝিল আর্টলি স্কুলে পড়াশোনা করে নরওয়ে কলেজে, তারপরে টোকিও বিশ্ববিদ্যালয়ে ইন সার্জারি। এই যে আপনার এই দীর্ঘ পথ পরিক্রমায় আপনি 25,000-এরও বেশি ল্যাপারোস্কোপিক সার্জারি করেছেন, এটা আসলে বিশাল ব্যাপার। এবং এই সম্পর্কে যদি আমাদেরকে বলেন যে বাংলাদেশে 1991 সালে আপনি প্রথম ল্যাপারোস্কোপিক সার্জারি করেন, এটা এবং সবচেয়ে কম বয়সে, যদি আমি ভুল না করি দর্শক, তাহলে আমি জানি যে সবচেয়ে কম বয়সে বাংলাদেশে প্রথম আপনি এই ল্যাপারোস্কোপিক সার্জারি করেছেন, এটার গল্পটা একটু শুনতে চাই। সত্যি 31 বছর বয়স খুব বেশি না একটি নতুন টেকনোলজি ট্রান্সফারের জন্য। আমি পাশ করি যখন আমার বয়স 26 বছর, 27 বছর, মেডিকেল কলেজ থেকে 25 বছরে পাশ করি ঢাকা মেডিকেল কলেজ থেকে। 87 সালে আমি জাপানের স্কলারশিপ নিয়ে, জাপানের মম্বুশি স্কলারশিপ বলে, সেটা নিয়ে আমি জাপান চলে যাই এবং টোকিও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার একটা সুযোগ পাই। টোকিও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুবিধাতেই মানে আমি করুণাময় পরম আল্লাহ তাআলার কাছে শুকর করি এবং ধন্যবাদ জানাই যে একেবারেই প্রপার টাইমে, প্রপার সময়ে এবং প্রপার
জায়গাতে আমি ছিলাম বলেই বোধহয় ল্যাপারোস্কোপিক সার্জারিটা আমি ওভাবে শিখতে পেরেছিলাম। টোকিও বিশ্ববিদ্যালয়ে আমার প্রফেসরই 1989-এ প্রথম ল্যাপারোস্কোপিক সার্জারি করেন, 89-এর শেষে 91-এর প্রথম দিকে, 90-র প্রথম দিকে। সারা পৃথিবীতেই ল্যাপারোস্কোপি কথাটা যদি আমি বলি, একটু সাধারণ মানুষের জন্য বলতে চাই, ল্যাপারো মিন্স অ্যাবডোমেন, পেট, স্কোপ মিন্স ক্যামেরা। আমরা যদি দূরের জিনিস দেখি সেটাকে টেলিস্কোপ বলি, কাছের জিনিস দেখি তাহলে মাইক্রোস্কোপ বলি, ঠিক পেটের ভিতরের জিনিস যদি দেখি আমরা সেটাকে ল্যাপারোস্কোপ বলি। দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ ল্যাপারোস্কোপিক সার্জারি। এতদিন যেই কাজটা আমরা পেট কেটে কেন করতাম? কারণ না কাটলে আমি পেটের ভিতরে জিনিস দেখতে পাবো না, সেটা নিয়ে কোনো কাজ করতে পারবো না। সাপোজ এটা গল ব্লাডার, পাথর ওটাকে ফেলতে হবে, দেখতে হবে, তো না দেখে ফেলতে পারবো না। ওই দেখার জন্য আগে আমরা পেট কাটতাম এবং অনেকখানি কাটতে হতো। এক্স্যাক্টলি, অনেকখানি কেটে সেটাকে মানে যেখানে যেখানে বেঁধে নিয়ে আসা দরকার সেটা আমরা করতাম। সেটাকে যদি আমরা ক্যামেরার মাধ্যমে বড় একটা মনিটরে দেখতে পাই তাহলে এটা করার কোনো অসুবিধা হওয়ার কথা না। সুতরাং সেটাকেই বলে ল্যাপারোস্কোপিক সার্জারি। এই সার্জারিটা 1987 সালে ফ্রান্সে প্রথম একজন গাইনোকোলজিস্ট করেন। সেটার পরপরই আমেরিকা থেকে যখন 88-89-তে শুরু হয়, আমার প্রফেসর ইদেজুকি উনি টোকিও ইউনিভার্সিটিতে নিয়ে আসেন 90-তে। তখন উনি একটা টিম তৈরি করেন, সেই টিমে উনি আমাকে একজন অন্যতম মেম্বার হিসেবে নেন। কারণ একটা জিনিস এখানে কিছুটা বোধগম্য যে ওনার আন্ডারে যেসব জাপানিজরা কাজ করতো তাদের তুলনায় ইংলিশ আমি একটু বেটার বুঝতাম। কারণ জাপানিজদের তুলনায় আপনারা জানেন জাপানিজরা ইংলিশে কিছুটা হলেও আমাদের তুলনায় কাঁচা। ওরা খুব ভালো লেখে পড়ে, কিন্তু কমিউনিকেশনটা ওদের একটু কম হয়। সেই জন্য প্রফেসর আমাকে দায়িত্ব দিয়েছিলেন, অল ইনফরমেশনস আর কামিং ইন ইংলিশ। উনি আমাকে দায়িত্ব দিলেন যে নাইম, ইউ উইল বি ইন দ্য চার্জ অফ দিস। তো আমরা এই টিম তৈরি করেছিলাম, টিমের মাধ্যমে আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি জাপানেই শুরু করলাম। সুতরাং আমি জাপানেও পায়োনিয়ার ল্যাপারোস্কোপিক সার্জিক্যাল টিমের একজন মেম্বার হিসেবে কাজ করেছি। সেই থেকেই কিন্তু আমার স্বপ্ন দেখার শুরু যে এই টেকনোলজি বাংলাদেশে আরও বেশি প্রয়োজন। কারণ পেট কেটে আমরা একটা মানুষকে 7 থেকে 10 দিন রাখতে হয়, অথচ ল্যাপারোস্কোপের মাধ্যমে অপারেশন করলে সেই রোগীটাকে আজকে করলে কালকেই আমি ছেড়ে দিই। যেমন গতকাল আমি যারা অপারেশন করেছি সেটা আমি আজকে সকালে ছেড়ে দিয়েছি। সুতরাং যেই দেশে হাসপাতালে বেড সংখ্যা কম, যেই দেশে হাসপাতালে লম্বা সময় রোগী রাখলে অন্য রোগী জায়গা পায় না, সেই দেশে যত তাড়াতাড়ি বেড খালি করা যায় তত ভালো। প্লাস কাটা না কাটার জন্য যে কষ্ট, যে ব্যথা, সেটার জন্য ইনফেকশন হওয়ার যে চান্স, কসমেটিক পারপাস ছাড়াও যদি বলি, মানুষের অ্যান্টিবায়োটিকের প্রয়োজন, পেইন কিলারের প্রয়োজন অনেক অনেক বেশি হয়। তখন আমরা মনে করি এই টেকনোলজিটা, ল্যাপারোস্কোপিক সার্জারি টেকনোলজিটা একটা রিভলিউশনারি টেকনোলজি সার্জারিতে এসেছে। এখন কিন্তু শুধু গলব্লাডার না, আমরা শুরু করেছিলাম গলব্লাডার দিয়ে, এখন পেটের এমন কোনো সার্জারি নাই যে আমরা ল্যাপারোস্কোপ দিয়ে করতে পারি না। তো সেই হিসাবে এটাই আমার স্বপ্ন ছিল যে আমি যেন বাংলাদেশে নিয়ে যেতে পারি। আমার প্রফেসরের সাহায্যে এবং আরেকজন অ্যাসোসিয়েট প্রফেসর হাসিমতো দাইজো, ওনার সাহায্যে আমরা পুরো একটা টিম নিয়ে 91-এ সোসাইটি অফ সার্জনস অফ বাংলাদেশের একটা মিটিংয়ের আগে প্রি কংগ্রেস ওয়ার্কশপের মাধ্যমে এদেশে প্রথম 1991 সালের 20 ডিসেম্বর শুক্রবার এবং দ্বিতীয় অপারেশনটি করি আমি তৎকালীন পিজি হসপিটালে, বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে। কোনো একটা নতুন বিষয় যখন দেশে আসে বা আমাদের দেশে আসে, মানুষ সেটাকে স্বাভাবিকভাবে নিতে চায় না। তো সেই সময় যে এরকম একটা প্রযুক্তিগত দিক, সেই বিষয়টা বাংলাদেশে যখন এলো চিকিৎসা অঙ্গনে, মানুষ কি স্বাভাবিকভাবে নিয়েছিল কিনা, বা সেই সময়ের কোনো গল্প আছে কিনা আপনার? ন্যাচুরালি এটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, এবং এটা আমাদের সোশ্যাল পার্সপেক্টিভের সবচাইতে আলোচিত কথা যে আসলে নতুন কোনো জিনিস আমরা হুট করে অ্যাকসেপ্ট করতে রাজি না, এবং তাই হয়েছিল ল্যাপারোস্কোপিক সার্জারির ব্যাপারেও। কিন্তু আমি খুব লাকি, প্রফেসর গোলাম রাসুল, প্রফেসর মতিউর রহমান এবং এরকম আরও কিছু প্রফেসরের যারা আমাদের টিচার, প্রফেসর আজাদ খান, যদিও সার্জন উনি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ওনারা আমাকে কিন্তু এই প্রযুক্তিতে খুব হেল্প করেছিলেন। আমি যখন এটা এদেশে আনার চেষ্টা করলাম, আমি আমার ছাত্রদেরকে গল্পটা করি যে সিইং ইজ বিলিভিং, ইউ নিড টু শো সামথিং হোয়াট ইউ নো অ্যান্ড হোয়াট ইউ ক্যান। যখন 91-এর ল্যাপারোস্কোপিক সার্জারি এদেশে করবো চিন্তা করলাম, তখন আমি করলাম কি, আমার প্রফেসরকে একদিন যে বললাম যে প্রফেসর, আই ওয়ান্ট টু ইনভাইট 2 of my professors টু জাপান। তো উনি বললেন কেন?
বলে যে আমি যেহেতু এদের দেশে এটা দিতে চাই, ওরা এখানে আসার পরে আমি তাদেরকে দেখাতে চাই। তো আমাদের ট্রেনিং সিস্টেমের মধ্যে ছিল যেদিন প্রফেসর অপারেশন করবে সেদিন আমি অ্যাসিস্ট করব, এবং ইন টার্ন বাই টার্ন আমি যেদিন অপারেশন করবো সেদিন আবার প্রফেসর অপারেশন আমাকে অ্যাসিস্ট করবেন। সেভাবে আমাদের ট্রেনিং হয়, স্ট্রাকচার ট্রেনিংগুলো। তো আমি প্রফেসরকে বললাম যে আমি প্রফেসর আজাদ খান এবং প্রফেসর গোলাম রসুলকে 2 দিন ইনভাইট করব। প্রফেসর আজাদ খান হলো বারডেমের কর্ণধার এবং গোলাম রসুল স্যার ছিলেন তখন সোসাইটি অফ সার্জনস অফ বাংলাদেশের প্রেসিডেন্ট। এই দুজনকে যদি আমি দুটো দেখাতে পারি তাহলে দে উইল বি কনভিন্সড অ্যান্ড দে উইল অ্যালাউ মি টু ডু ইট ইন বাংলাদেশ। তো প্রফেসর আমাকে বললেন যে ইউ আর ইন্টেলিজেন্ট। আমি বললাম ইয়েস স্যার, আই উইল ট্রাই টু ডু দ্যাট। তো আমি বললাম আমি দুজনকে 2 অকেশন ইনভাইট করলাম এবং প্রফেসরকে বললাম ওরা যেদিন আসবে সেদিন আমি অপারেশন করবো, ইউ উইল হেল্প মি সো দ্যাট দে ক্যান সি হোয়াট নাইম ইজ ডুইং ইন দ্য অপারেশন থিয়েটার অফ টোকিও ইউনিভার্সিটি। তো প্রফেসর গোলাম রসুল দেখে ইমপ্রেসড হলেন, প্রফেসর আজাদ খান দেখে ইমপ্রেসড হলেন, এতটাই ইমপ্রেসড হলেন যে প্রফেসর আজাদ খান আমাকে সাথে সাথে বললেন তুমি আজকে এখানেই কথা দিতে হবে যে তুমি তোমার পড়াশোনা শেষে বাংলাদেশে যে বারডেমে জয়েন করবে এবং বারডেমে অপারেশন শুরু করবে। অর্গানাইজ থিংস ইন এ ওয়ে যেটা তোমাকে তার আগে তুমি এটা মানুষকে দেখানোর আগে তোমাকে কনফার্ম হতে পারে ইউ নো ইট প্রপারলি। আই হ্যাভ নন দ্যাট সার্জারি প্রপারলি। সো আমার মধ্যে সেই কনফিডেন্সটা ছিল আমাকে যদি কেউ সুযোগ দেয় সেই কাজটা আমি করতে পারবো। এই কাজটাই যদি আমি উল্টোভাবে করতাম, ঢাকাতে এসে প্রফেসর আজাদ খানের সাথে দেখা করে বা প্রফেসর গোলাম রসুলের সাথে দেখা করে বলতাম যে স্যার আমি এই কাজ শিখে এসেছি, আপনারা আমাকে সুযোগ দিলে আমি করব, যন্ত্রপাতি কিনে দিলে আমি করব, তাহলে স্যাররা বলতেন উই আর প্রাউড অফ ইউ, উই আর সো হ্যাপি অ্যাবাউট ইউ, এখন একটু ব্যস্ত আছি, তুমি অন্য একটু সময় তুমি আইসো বা তবে পরে তোমার সাথে যোগাযোগ করবো। আর কোনোদিন কেউ আমার সাথে যোগাযোগ করতে না, আমাকে তখন এই দেশ ছেড়ে বিদেশে চলে যেত এবং আমার বিদেশে প্রচুর অফারও ছিল টু গো অ্যান্ড স্টার্ট মাই সার্জারি। আমি লেজার সার্জারিতে পিএইচডি করেছি। আমার লেজার সার্জারির পেপার যখন আমি আমেরিকাতে প্রডিউস করেছি, প্রেজেন্ট করেছি, তখন আই ওয়াজ অ্যাওয়ার্ডেড ফর মাই পিএইচডি রিসার্চ পেপার অ্যান্ড প্রেজেন্টেশন, এবং তারা সেখানে আমাকে প্রায় ডজনখানেক অফার এসেছিল পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যে তুমি আমার সাথে এসে কাজ করো বা কিনা। কিন্তু আই হ্যাভ ডিসাইডেড টু গো ব্যাক। ওই যে একটা রাজনৈতিক ইয়ে ছিল, একটা মোটিভেশন ছিল যে দেশে যাবো, দেশের জন্য কাজ করবো। আমার স্ত্রী ঢাকা ইউনিভার্সিটির টিচার, তখনই সে জয়েন করেছিল 89 বা 90-তে। তো অনেকে আমাকে খুব ডিসকারেজ করতো, আপনি দেশে যাবেন তো বিপদে পড়ে যাবেন, না খেয়ে থাকবেন। আমি বললাম যে ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর যদি তো বাচ্চার দুধের ব্যবস্থা করতে পারে তাহলে আই এম রেডি টু টেক রিস্ক। সেই কারণে আমি দেশে এসেছি এবং দেশে এসে ল্যাপারোস্কোপি সার্জারি এস্টাবলিশ করেছি। আপনি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের প্রতিষ্ঠাতা, তো এটার গল্পটা যদি আমাদেরকে একটু বলেন। সেটাও কিন্তু একটা মজার ব্যাপার। এটা হলো যে ওই যে আপনার ওই কথার সাথে লিঙ্কড, যে এদেশের নতুন কিছু আমাকে সবাই যে কোনো জায়গায় খুব আরামে করতে দিবে বলে মনে হয়। বারডেমে আমি শুরু করেছি, প্রফেসর আজাদ খান আমাকে প্রথম বারডেমে অপারেশন করিয়েছিলেন, পরে গোলাম রসুল স্যার আমাকে বঙ্গবন্ধুতে পড়ালেন, তারপর আমি চলে গেলাম 93-তে আমি ফিরলাম। কিন্তু আমি বারডেমে জয়েন করবো সে আজাদ খান অ্যাসিওর করলেন, কিন্তু আমি জানতাম জয়েন করার পরেও আমার একটা নিজস্ব এস্টাবলিশমেন্ট, নিজস্ব প্ল্যাটফর্ম না থাকলে আমি আমার মনের মতো করে কাজ করতে পারবো না। কারণ ওখানে আমি কারো না কারো আন্ডারে কাজ করে, প্রফেসর মতিউর রহমানের আন্ডারে কাজ করেছি, উনি আমাকে অনেক সহায়তা করেছে। তারপরে আপনারা জানেন এই দেশে আমরা বড় হাসপাতালগুলোতে কাজের পাশাপাশি কিন্তু আমরা আবার প্র্যাকটিসও করি। এই যে ইভিনিং প্র্যাকটিস বা আফটারনুন প্র্যাকটিসটা আমাদের জীবনে কিন্তু আমাদেরকে দাঁড়াতে সাহায্য করে, অস্বীকার করার কোনো উপায় নেই। আমাদের চাকরিতে সেই রকম বেতন আমরা পাই না, যার জন্য আমি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালকে একটি প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করলাম। আমার এক জাপানিজ বন্ধু আমদার ডক্টর সুগানামি, উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন ডক্টর নাইম হোয়াট ইজ ইউর প্ল্যান ইফ ওয়েন ইউ গো ব্যাক। আমি বললাম যে আমি বিভিন্ন জায়গায় করবো, একটা গ্রুপ প্র্যাকটিস করবো একটা জায়গায় বসে, আর অপারেশনগুলো আমি বিভিন্ন ক্লিনিকে করবো। আপনাদের মনে আছে কি না একটা সময় আমরা সার্জনরা যারা মেডিকেল কলেজগুলোতে কাজ করতাম তারা চেম্বার করতাম বিকেলে এবং অপারেশন করতাম এনি হসপিটালে, প্রাইভেট হসপিটালে। তো তখন ডক্টর সুগানি বলে তুমি অন্য হসপিটালে করার চেয়ে তুমি নিজে একটা এস্টাবলিশমেন্ট তৈরি করো না কেন, যেখানে তুমি আরামে নিজের মতো করে করতে পারবে। তো আমি বললাম যে আমার তো টাকা নেই, পয়সা নেই। বলে যে আমি দিই, আমদা ইস অ্যাসোসিয়েশন অফ মেডিকেল ডক্টরস অফ এশিয়া, একটা এনজিও। উনি আমাকে বলে যে আমদার ব্যানারে একটা করে দিই তোমাকে একটা হাসপাতাল, ছোট্ট হাসপাতাল করো, 10 বেডের হাসপাতাল। আমি একদিন সময় নিলাম, চিন্তা করলাম, দেখলাম যে এনজিও বেসিসে বা এনজিও ব্যানারে আমি কিছু করবো না। ওই সময়টাতে এনজিও করাটার খুব পজিটিভলি মানুষ দেখতো না। এখন অনেক বড় বড় এনজিও উঠে এসেছেন, অবশ্যই আমি সবগুলোর কথা বলবো না,
কিছু কিছু এনজিও তৈরি হয়েছিল শুধুমাত্র আমাদের দৈন্যতার পৃথিবীর মানুষকে দেখিয়ে তাদের কাছ থেকে চাঁদা নিয়ে এসে নিজেদের পকেট ভরা এবং এনজিওর টাকায় গাড়ি চড়া, এগুলোই ছিল তখন এক ধরনের। ওই বদনামের ভাগে আমি হতে চাইনি। আমার মনে হয়েছে আমি নিজের কষ্ট করে নিজে গাড়ি কিনলেও মানুষ বলবে এই বেটা ওই এনজিওর টাকা দিয়ে গাড়ি চালাচ্ছে। আমি সেই বদনামটা কিন্তু চাই নাই। তার আমি ওকে বললাম যে না, আমি তোমার এনজিও দানো এটা করবো না। বলে তুমি কীভাবে চাও? আমি বললাম তুমি আমাকে লোন দাও। তখন আমি ডক্টর জুনায়েদ, ডক্টর ফয়সাল, আমার দুই বন্ধু, ওদেরকে কনভিন্স করলাম যে তোরা আমার সাথে চল, আমি তোদেরকে ইকুয়াল পার্টনারশিপ দিব। ডক্টর সুলতান আমাকে একটা লোন দিবে, আমি হাসপাতাল করব। এবং ঠিক জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালটা গুলশানে 1993 আমি প্রথম শুরু করলাম একটা প্ল্যাটফর্ম হিসাবে। আমি আবারও উচ্চারণ করছি, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল কিন্তু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে তৈরি হয় না। এটা হয়েছে আমাদের মতো কিছু ডাক্তার যারা বিদেশ থেকে টেকনোলজি ট্রান্সফার করে এই দেশে নিয়ে এসে দেশে কাজ করতে চেয়েছি, তাদের একটা প্ল্যাটফর্ম হিসেবে। ডক্টর জুনায়েদ শফিক পেইন ক্লিনিক নিয়ে এসেছিল, আমি ল্যাপারোস্কোপি সার্জারি নিয়ে এসেছিলাম। পরবর্তীতে আমরা আরও কিছু পায়োনিয়ারিং কাজ করেছি, স্লিপ ল্যাবরেটরি, ইএসএমআর থেরাপি, এটসেট্রা এটসেট্রা। ও ছোট্ট হাসপাতাল হিসাবেও সেই সময় কিন্তু বহুল আলোচিত একটি হাসপাতাল হিসাবে আমরা নাম করেছিলাম, জাস্ট বিকজ অফ নিউ থিংস ইন দ্য কান্ট্রি। সেই থেকে আমি যখন ছোট্ট একটা ইন্টারেস্টে 4-5% ইন্টারেস্টে আমি যেই 2-3 কোটি টাকা ডক্টর সুগারামের কাছে লোন নিয়েছিলাম, সেটা 12 বছরে শোধ করার কথা ছিল। আলহামদুলিল্লাহ প্রতিদিন 5, 7টা, 10টা, 12টা কিন্তু অপারেশন করে, একদিন আমি 16টা পর্যন্ত অপারেশন করেছিলাম। করে এই টাকাটা আমি 8 বছরই শোধ করে দিয়েছি। তারপরে সেই হাসপাতাল থেকে, এখন আপনারা জানেন এটা জিগাতলার মোড়ে 100 বেডের একটা হাসপাতাল হিসেবে রেখেছি। এটাও কিন্তু ইন্টারেস্টিং, 100 বেডের হাসপাতাল করে এটাকে আর আমি বড় করি না। কারণ বারবার বলছি, আমি তো হাসপাতাল দিয়ে ব্যবসার জন্য এটা করি না, আমি করেছি এটা প্ল্যাটফর্ম হিসাবে। এখন ওখানে যেই ডাক্তাররা কাজ করে তাদেরকে প্রত্যেককে আপনি জিজ্ঞেস করে দেখবেন, কখনো কোনো দিন কোনো ডাক্তারকে আমি জিজ্ঞেস করিনি যে তোমার অপারেশন কেন কম হচ্ছে, তুমি কেন হাসপাতালকে এই পরিমাণ টাকা দিতে পারছো না। অন্যান্য মালিকরা যেটা করে, কারণ আমি হাসপাতালের ইনকাম দিয়ে হাসপাতাল চলে গেলেই আমি খুশি। কারণ আমার প্রফেশনাল যে ইনকাম, আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমার চলে যায়। আমার বউ প্রফেসর হয়েছে, এখন তারও টাকা লাগে না, আমার আর দেওয়া লাগে না। তারপরে আমার বড় সন্তান, সে ইংল্যান্ডে আছে, তার বউ মানে আমার বৌমা, সে একজন সার্জন, তারা দুজনেই সার্জন হিসেবে ইংল্যান্ডে কাজ করছে। একটা প্রেমের গল্প আছে, মজার একটা গল্প আছে। এটা যদি আপনার আপত্তি না থাকে, না আপত্তি কিছু নাই জীবনে আসলে আমার। হ্যাঁ, আমার ব্যক্তি জীবনে ব্যক্তি জীবনে তো ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট হিসেবেই যখন 3rd 4th ইয়ারে পড়ি, আমার আবার বাবা খুব একটু ধার্মিক ছিলেন এবং উনি বাড়িতে বাদ্যযন্ত্র রাখাটাও উনি পছন্দ করতেন না। কিন্তু আমার কেন যেন একটু গান শেখার একটা ইচ্ছা, শিখতে পারিনি। ওই মেডিকেল কলেজে সিঁড়িতে ভালোবাসতাম, সিঁড়িতে বসে এবং পুকুর পাড়ে বসে হয়তো নিজেরা নিজেরা গান গাইতাম। আমি কয়েক বছর মিলে গান শিখতে গেলাম। ওই গান শিখতে যাওয়াতেই ওখানেই আশার সাথে আমার পরিচয়, সেটা নিবেদিতা সঙ্গীত নিকেতন ওয়েস্টার্ন স্কুলে। প্রথমে অবশ্য আমি ছায়ানটে ভর্তি হয়েছিলাম, কিন্তু ছায়ানটে 6 মাসের বেতন যখন জমে গেল 7 টাকা করে 360 টাকা, এটা দেওয়ার কোনো উপায় ছিল না বলে আবার স্কুল চেঞ্জ করে ফেলেছিলাম। তারপরে সেটাতে যাওয়ার পরে ওখানেই আমার স্ত্রীর সাথে পরিচয়। সেখানে ও 4th ইয়ারে রবীন্দ্রসঙ্গীতে পড়ে, আমি 1st ইয়ারে ঢুকলাম। তো ন্যাচারালি পরিচয়, এবং যদিও প্রথম সাক্ষাতে আমি বোধহয় সেই সময় একটু ছোটোখাটো এবং একটু বেশি ইয়াং লাগতো কিনা, ও আমাকে ভেবেছিল যে আমি ওর অনেক জুনিয়র হবো আর কি। হ্যাঁ, শরীর বলতেছিল ওরা বন্ধুরা যে তোমরা কোথায় পড়ো। তো আমি আমার বন্ধু আরেকজন ইমতিয়াজ, তাকে নিয়ে গিয়েছিলাম ওখানে। তো আমি আর কোনো উত্তর দিইনি, আমি জানতাম ওরা আমার অনেক জুনিয়র। তো ইমতিয়াজ তখন বললো যে না, আমরা মেডিকেল কলেজে 4th ইয়ারে পড়ি। ওই কথা শুনে ওরা আর কয়েকদিন আমাদের সামনে আসে নাই, কারণ প্রায় 3 বছরের সিনিয়র মানুষকে তোমরা কোথায় পড়ো বলে বসছে। তো দ্যাট ওয়াজ স্মল একটা অ্যানেকডট, যেটা দিয়ে হয়তো আমার প্রথম পরিচয় ওর সাথে। পরবর্তীতে ওর সাথে যখন আমার সম্পর্ক হলো, বিশেষ করে আমার জাপান যাওয়া থেকে শুরু করে এবং আমার জীবনের প্রতিটি পর্যায়ে বিভিন্নভাবে আমাকে ও অকাতরে আমাকে হেল্প করে গিয়েছে। দেশে ফেরার ব্যাপারেও আমার কিন্তু কোনোদিন দেশে ফেরার ইচ্ছা ছিল না। এই ল্যাপারোস্কোপিক সার্জারি আমাকে দেশে ফেরার ব্যাপারে আগ্রহ তৈরি করেছে। এবং আমার স্ত্রী এই কথাটাই বলেছে যে যদি ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর হিসেবে বা টিচার হিসেবে আমি সংসারে টেক কেয়ার করতে পারি, তাহলে তুমি রিস্ক নেবে না কেন।
91-3 কিন্তু দেশে ফিরে রিস্ক নেওয়ার মতো মানুষের সংখ্যা খুব কম ছিল। তখন বিদেশে চলে যাওয়াটাই ছিল একটা সেই স্বপ্ন। সময়ে চায় যে কে না চায় একটা উন্নত জীবন, তো সেই সময় আমি ছিল। কারণ তখন কিন্তু যদি কাউকে জিজ্ঞেস করতে হয়, আমার মনে আছে এখনো, আমার একটা কাজিনের কথা এক জায়গায় বাবাকে জিজ্ঞেস করছে ওর সামনে যে তুই কি করিস, তো আমার বাবা রাগ করে বলে যে ও তো আমেরিকায় থাকে। তো কি করার চেয়ে মোর ইম্পর্টেন্ট ছিল কোথায় থাকে, মানে আমেরিকায় থাকাটা ছিল কিছু একটা কাজ করার চেয়ে বেশি ইম্পর্টেন্ট। কিন্তু সেই ইম্পর্টেন্সটা আমি কখনোই দিই নাই। আমি মনে করি আমেরিকা হোক, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড হোক, সৌদি আরব হোক, পৃথিবীর যে কোনো জায়গাতেই যদি আমি ডাক্তার হিসেবে কাজ করি, সেই রোগী কখনো ভাববে না যে আমি তাকে হেল্প করার জন্য ওখানে আছি। ওরা ভাবতো যে আমি আমার নিজের জীবনের তাগিদে, নিজের টাকা ইনকামের তাগিদে আমি ওই দেশে বসবাস করছি। এই যে সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে থাকা, সেটা আমি কখনোই নিতে পারিনি। সম্ভবত কোথাও আমার একটা আত্মসম্মান বোধ সারা জীবনই কাজ করেছে। একদম। আপনি পারিবারিক জীবনে আপনার 2 সন্তান সম্ভবত? হ্যাঁ, আমার 2 সন্তান, আমার 2 ছেলে। বড় ছেলে ডাক্তার, বাংলাদেশ থেকে। আমি দুটো ছেলেকেই আমার স্ত্রী বাংলাদেশেই পড়াশোনা করিয়েছে এবং ওরা অনেক যেতে চেয়েছে বাইরে, এবং আমাদের আলহামদুলিল্লাহ অনেক সুযোগও ছিল, ক্ষমতাও ছিল বাইরে পড়ানোর, কিন্তু আমার স্ত্রী কখনো ওদেরকে অ্যালাউ করেনি। সবসময় সে বলেছে আপনি গ্রাজুয়েশন তোমাদের দেশেই করতে হবে, তারপরে তোমরা দেশে যাও। তো আমার বড় ছেলে গ্রাজুয়েশন করেছে, ছেলে বিয়ে করেছে গ্রাজুয়েশনের পরে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিগুলো সার্জারিতে এদেশেই করেছে। ছোট ছেলে আইবিএতে, ঢাকা ইউনিভার্সিটি আইবিএ থেকে পাশ করেছে, এখন মাস্টার্স করবে, এর মধ্যে বিকাশে কাজ করছে। আর বড় ছেলে এখন নিউ ক্যাসেলে একটা হাসপাতালে ছেলের দুজনেই কাজ করছে সার্জন হিসেবে, স্পেশালিস্ট সার্জন হিসেবে। আপনি ব্যক্তি জীবনে একজন চিকিৎসক, এর পাশাপাশি আরো বিভিন্ন কাজ করেন। আমি জানি যে আপনি চিকিৎসা, মানে কৃষকদের চিকিৎসা সেবা নিয়ে একটা কাজ করেন, বিশেষ যে আমাদের শিশুরা থাকে তাদের জন্য একটা কাজ করেন, এবং প্রবীণদের নিয়ে আপনার একটা বিশেষ কাজ আছে। সেই কাজটা সম্পর্কে আমরা জানতে চাই যে আপনি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস অ্যান্ড হসপিটাল নামে একটা বিশাল প্রজেক্ট আছে আপনার, সেটা সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলেন স্যার। আসলে আমরা যারা কাজ করতে চাই বা করি, এটা কিন্তু সম্পূর্ণটাই মনের ইচ্ছার উপর ডিপেন্ড করে। ইফ সামবডি ওয়ান্টস টু ডু সামথিং হি ক্যান ডু। আর আমি বিশ্বাস করি, হ্যাঁ, সার্জারি ইজ এ ফুল টাইম জব। আমি কিন্তু সার্জিক্যাল সবগুলো সোসাইটির সাথে জড়িত। সোসাইটি অফ এন্ডো ল্যাপারোস্কোপিক সার্জনস অফ বাংলাদেশে আমি প্রেসিডেন্ট ছিলাম, আমি প্রতিষ্ঠাতা ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম অনেক দিন। সেটার আমি অফিস, আদালত, ট্রেনিং সেন্টার সব তৈরি করেছি। সোসাইটি অফ সার্জনস অফ বাংলাদেশের আমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে এবং একজন অ্যাক্টিভ মেম্বার হিসেবে এটার অফিস, ট্রেনিং সেন্টার ইত্যাদি তৈরি করেছি। আমেরিকান কলেজ অফ সার্জনসের বাংলাদেশ চ্যাপ্টারেরও বর্তমানে আমি প্রেসিডেন্ট। সুতরাং এটা হলো কি আমার একাডেমিক অ্যাক্টিভিটিস, যেটা দিয়ে আমি সার্জনদেরকে তৈরি করছি। আমি মনে করি সার্জারি ইজ এ নলেজ, যেটা শুধু নিজে করে শেষ করে দেওয়া যায় না। আজকে যদি আমি একজন রোগীর সার্জারি করি খুব সাকসেসফুলি, সার্জারি ইজ অ্যান আর্ট। আমার এই আর্টটা ততদিনই থাকবে যতদিন ওই রোগীটা বেঁচে থাকবে। মরে যাওয়ার পরে কিন্তু আমার আর্টটা শেষ হয়ে যাবে। কিন্তু এই আর্টটা যদি আমি আরেকজন সার্জনকে না শেখাই, তাহলে এটা বেঁচে থাকবে না। সেই জন্য একটা জিনিস খেয়াল করবেন, মেডিকেল এডুকেশনে কিন্তু সবাই বড় বড় ডাক্তাররা কিন্তু সব প্রফেসর, কিন্তু ইঞ্জিনিয়াররা কিন্তু সব প্রফেসর না। খেয়াল করেছেন? প্রফেসর কেন জানেন? ডাক্তারি বিদ্যাটাই হইল নিজে করা এবং আরেকজনকে শেখানো। তারপরে হলো কি, আমি হাসপাতাল চালাতে দেখলাম যে আমাদের দেশে অ্যান্সিলারি মেডিকেল বা মেডিকেল প্রফেশনালসের খুব অভাব। কারা? নার্সেস, মেডিকেল অ্যাসিস্ট্যান্টস, ফিজিওথেরাপিস্ট এবং এ ধরনের যারা ডাক্তারের পাশাপাশি যে একটা বৃহৎ গোষ্ঠী কাজ করে, এটা কিন্তু আমরা দেখি না। এদেরকে চোখে দেখি না, বিকজ যারা বিহাইন্ড দ্য সিন কাজ করে, কিন্তু এদেরকে কিন্তু প্রপারলি ট্রেন মানুষ যদি আমরা না পাই। আপনি জানেন, একটা ডাক্তার একটা নার্স রোগীর কাছে থাকে 24 ঘন্টায় 5 থেকে 10 মিনিট রাউন্ড দেওয়ার সময়। এর বাকি 24 ঘন্টা কে থাকে হলে কি নার্সেস। নার্সকে তো ডাক্তারের চেয়ে বেশি এক্সপার্ট হইতে হবে। এই দেশে কিন্তু মেডিকেল কলেজ সবাই তৈরি করে। মানে এই প্রজেক্টটা এই ওল্ড হোম কনসেপ্ট থেকে বেরিয়ে এসে হোম অ্যান্ড হসপিটাল বলছে এই জন্যই, একটা জেরিয়াট্রিক হেলথ কেয়ারের জেরিয়াট্রিক হোম, যেখানে মানুষ থাকবেন এবং প্রয়োজনে তার সব ধরনের চিকিৎসা পাবেন। এই আপনার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোম অ্যান্ড হসপিটাল যেটাকে আমরা বলছি, এটাতে কি কি সুবিধা থাকবে এবং আমরা যদি
আমি আসলে অনেক সুবিধা থাকবে। এটা জীবন ধারণের জন্য ধরেন এটা একটা 10 বিঘা জমির মধ্যে একটা গেটেড কমিউনিটি, এখানে সব ধরনের মানুষ থাকতে পারবে আফটার এ সার্টেন এজ 60 অ্যান্ড অ্যাবাভ। যে নর্মালি জীবনযাপন করতে পারবে তাদের জন্য স্টুডিও অ্যাপার্টমেন্ট আছে। আই হ্যাভ গট অ্যাবাউট 232 স্টুডিও অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টে হয়তো কেউ একজন হেঁটে ঢুকবেন, কিছুদিন পর হয়তো বিছানায় পড়ে যাবেন, সেই অ্যাপার্টমেন্টে তাকে বিছানা কেন্দ্রিকও চিকিৎসা দিতে পারবে, হুইল চেয়ার কেন্দ্রিক চিকিৎসা দিতে পারবে। এর মধ্যে একটা পপুলেশন থাকবে যারা ডিমেনশিয়া, আলজাইমার্সের পেশেন্ট, তারা ভুলে যাবেন, তারা থাকবেন কিন্তু একই কথা বারবার বলবেন, তারা নিজের বাড়িতে চলে যেতে চাইবেন। ডিমেনশিয়া সম্বন্ধে যারা জানেন তারা জানবেন, যেমন আমার শ্বশুর যার কথা বললাম, উনিও কিন্তু একজন বিখ্যাত মানুষ, বাংলা পিডিআর চিফ এডিটর উনি, এবং সেই মানুষটা কিন্তু এখন সিভিয়ার ডিমেনশিয়া পেশেন্ট। এই মানুষটাই কিন্তু আমাকে জাপান যাওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করেছিলেন। ব্যাপারটা হলো এরকম, যখন আমি প্রেম করি তখন আমি তো ওই যে ব্লাড প্রেশার মাপার জন্য তার বাড়িতে যাওয়ার একটা সুযোগ হতো আমার। তখন একদিন উনি যখন আমাকে জিজ্ঞেস করলেন যে নাইম তোমার প্ল্যান, কিন্তু বুঝতে পেরেছে তার বড় মেয়ের সাথে কিছু একটা আছে। তো আমি তখন বলেছিলাম যে আমার তো টাকা পয়সা নেই বাবার, আমি টাকা পয়সা একটু কামানোর জন্য প্রথমে দুবাই যাব, দুবাই যে ইনকাম করে তারপরে আমি ইংল্যান্ডে যাব সার্জারিতে পড়াশোনা করার জন্য। তখন তিনি বলেছিলেন যে আই রিয়েলি লাইক ইউর আইডিয়া, ইটস এ ভেরি গুড আইডিয়া, বাট আমি একজন টিচার হিসেবে দেখেছি যে একবার যদি কেউ টাকা ইনকাম শুরু করে তাহলে তার পড়াশোনায় ব্যাক করা আবার ডিফিকাল্ট হয়ে যায়। তো তোমরা শুধু আমেরিকা ইংল্যান্ড কেন দেখো, তোমরা কেন জাপান দেখো না? তোমরা ব্রিটিশ কাউন্সিলে ওয়ার্ল্ড অফ লার্নিং নামে একটা বই পাবে, যেখানে বসে বসে তোমরা সপ্তাহে 100টা করে চিঠি লেখো জাপানি প্রফেসরদের কাছে, দেখবে সেই প্রফেসররা কেউ না কেউ তোমাকে একটা সুযোগ দেবে জাপানে পড়াশোনা করার জন্য। সেখান থেকে আমার জাপান যাওয়া। সুতরাং সেই মানুষটা যার বুদ্ধি নিয়ে আমি জীবনের পথ চলা শুরু করেছিলাম, সেই মানুষটা এখন ডিমেনশিয়া পেশেন্ট। আমার বাড়িতে রেখে আমি তার টেক কেয়ার করি। আমার স্ত্রী পাগল হয়ে যায়, কারণ একই কথা যখন বারবার বলে। প্রাইমারি কেয়ার গিভাররা কিন্তু রীতিমতো, বিদেশে আমরা দেখেছি ডিমেনশিয়া পেশেন্টের প্রাইমারি গিভারদের মধ্যে সুইসাইড রেট সবচেয়ে হাই। নিতে পারে না এরা এই মানুষটা, কারণ এদিকে তো একটা বাচ্চা যখন বারবার একটা কথা বলে ওখানে থাপ্পড় দেওয়া যায়, বকা দেওয়া যায়, কিন্তু আপনি একটা বৃদ্ধকে দিয়ে কাজ করতে পারেন না। সুতরাং এই ডিমেনশিয়া পেশেন্টের জন্য কিন্তু আমাদের এখানে সেই ফ্যাসিলিটি থাকবে। তারপর কি থাকছে, হসপিটাল বেড থাকছে 150-এর মধ্যে হসপিটাল বেড থাকবে, যেখানে মানুষ হসপিটালাইজড হতে হবে মাঝে মাঝে, আবার উঠে আসবে তার রুমে। আরও 80টা বেড থাকবে হসপিস বেড। হসপিস হলো কি আপনার এন্ড অফ লাইফ কেয়ার। এন্ড অফ লাইফ কেয়ার বেড দেখেন একটা গ্রুপ অফ পিপল, এই যে আমরা যে মানুষগুলো এখন এখানে বসে আছি, আপনি সহ এবং যারা ক্রুরা আছেন, যারা ক্যামেরা আছেন, আমরা কিন্তু কেউই জানি না জীবনের কোন পর্যায়ে আমাদের কী ধরনের হেল্প লাগবে। কেউ কিন্তু আমরা বিছানায় পড়ে যেতে পারি ফর মান্থস অ্যান্ড ইয়ার্স। সেই অবস্থায় কিন্তু আমরা জানবো, সাইকোলজিক্যালি আমরা জানবো, আমাদের মাথায় থাকবে যে আমরা জীবনে আর কোনোদিন দাঁড়াবো না, 2 পায়ে আর দাঁড়াতে পারবো না, কিন্তু আমাকে বেঁচে থাকতে হবে, আমি তো সুইসাইড করতে পারবো না। ওই বেঁচে থাকাটাও যেন আনন্দময় হয়, সেই বেঁচে থাকার সময়ে যেন আমরা আকাশ বাতাস, মানে বাগান ফুল পাখি দেখতে পারি, সেই জীবনটাই চাওয়ার জন্য কিন্তু আমরা এখানে হসপিস বেডের ব্যবস্থা করেছি, যেটা ছাদের উপরে হাফ অফ দ্য ছাদ হলে গিয়ে হসপিস বেড, এবং বেড সহ যেন আমরা বাগানে নিয়ে আসতে পারি সেরকম পরিবেশ আমরা তৈরি করেছি। তো এই ফ্যাসিলিটিসের বাইরে যে জিনিসগুলো আমাদের থাকছে জানেন, যে যেহেতু সব ধরনের মানুষ থাকবে, তাদের জন্য 24 ঘন্টা যেমন ডাক্তার, নার্স, প্রফেশনাল কেয়ার গিভারের সাপোর্ট থাকবে, নিড বেস সাপোর্ট, যার যেটা লাগবে। প্রতিদিন সকালে একজন ডাক্তার রাউন্ড দিয়ে দেখবে সবাইকে, প্লাস নার্সরা এনশিওর করবে তার মেডিকেশনটা সবসময় যেন প্রপারলি নেওয়া হয়েছে। এই জিনিসটা কিন্তু বাড়িতে একা একা পাওয়া সম্ভব না। তারপরে বিপদে পড়লে, কোনো একটা ইমার্জেন্সি হলে একজন ডাক্তারকে আপনি 2 মিনিটের মধ্যে একজন ডাক্তারকে আপনি রুমে পাবেন। সেই জিনিসটা কিন্তু একটি বাড়িতে থেকে বিপদে পড়লে কোথায় কাকে খুঁজে পাবেন আপনি জানেন না। আমরা ইদানিংও দেখছি, অনেক কাহিনী শুনছি যে কেউ হয়তো বৃদ্ধ বয়সে, মানে লোনলি অবস্থায় বাড়িতে থেকে ওখানে মৃত্যুবরণ করছেন, যাদেরকে দরজা ভেঙে বের করতে হচ্ছে। এর চেয়ে আনফর্চুনেট জিনিস আর পৃথিবীতে হতে পারে না একটা মানুষের জন্য, যে এই মানুষটা সারা জীবন এই দেশকে, এই সমাজকে, এই পরিবারকেই দিয়ে গিয়েছে। তারপরে ধরেন এখানে আমরা রেগুলার বেসিসে পুষ্টিবিদের তত্ত্বাবধানে জেরিয়াট্রিক ফুড, যে ধরনের ফুড যার খাওয়া উচিত, ডায়াবেটিক পেশেন্টদের জন্য একরকম,
ব্লাড প্রেশারের পেশেন্টের জন্য একরকম, কিডনি রোগীর পেশেন্টের জন্য একরকম, লিভার ডিজিজের পেশেন্টের জন্য একরকম, ওই পরিমাণ অনুযায়ী আমরা খাওয়া থেকে সাপ্লাই করতে পারবো। তারপরে এখানে আমাদের বিনোদন এবং কমিউনিটি অ্যাক্টিভিটিস থাকবে, যেখানে আপনার লাইব্রেরি, মিউজিক রুম, মুভি থিয়েটার, ইনডোর গেমস, ইন্টারঅ্যাক্টিভ সেশনস, আশেপাশে স্কুল বা অনেক দূর থেকে স্কুল কলেজের ছেলেমেয়েরা এক্স্যাক্টলি এখানে সুইমিং পুল, জাকুজি, সাউনা থেকে শুরু করে সবই থাকছে, প্রেয়ার রুম সব থাকে। আবার আমরা একটা ডে কেয়ার সার্ভিসও করছি, যেমন আপনার বাবা মাকে রেখে আপনি বিদেশে যেতে পারেন এমন কিন্তু অনেকেই আছে, তাদের টেক কেয়ার শুধু দুজন বুয়ার উপরে দিয়ে চলে যাবেন সেটা হয় না। সুতরাং সেই মানুষগুলোর জন্য ডে কেয়ারের ব্যবস্থা বা উইকলি কেয়ার বা মান্থলি কেয়ারের ব্যবস্থা থাকবে, আমাদের কাছে দিয়ে যাবে। দে উইল বি 100% ইন সেফ প্লেস অ্যান্ড সেফ হ্যান্ডস, এবং তারা যারা বাইরে ঘুরে বেড়াবেন আনন্দ নিয়ে ঘুরে বেড়াতে পারবেন। আমাদের ফিটনেস সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার থাকবে, যেখানে অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টদেরকে দিয়ে আমাদের সব ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জন্য সম্ভব। ওয়েলনেস সেন্টার থাকবে, যেখানে আমাদের মানসিক ও আত্মিক ডেভেলপমেন্টের জন্য আমরা মেডিটেশন থেকে শুরু করে মিউজিক রুম, যারা কখনো আর্ট করার সুযোগ পান নাই জীবনে, কিন্তু মাথার মধ্যে ছোটোবেলা থেকে আর্ট করার একটা ইচ্ছা ছিল, তারাও এই বয়সে এসে যেন আবার আর্ট শিখতে পারেন, সেই রকম আর্ট স্টুডিও উইথ প্রপার আর্টিস্ট, মিউজিক স্টুডিও উইথ প্রপার মিউজিশিয়ানস আমরা রাখব। এবং আমি এই প্রজেক্টটাকে আজকে থেকে 12 বছর আগে একটা স্লোগান তৈরি করেছিলাম যে রিডিফাইনিং দ্য গোল্ডেন ইয়ার্স অফ লাইফ। 60 ইয়ার্স পর্যন্ত কিন্তু আমরা শুধু কষ্টই করে যাই। বুদ্ধি হওয়ার পর থেকে প্রাইমারি স্কুল থেকে শুরু করে পড়াশোনা, পরীক্ষা, কম্পিটিশন, চাকরি বাকরি, তারপর সংসার, সন্তান উৎপাদন করে তারপরে সন্তানদের টেক কেয়ার, এবং তারপর নিজের চাকরি জীবন শেষ যখন আমরা 60 বছর বয়সে এসে করি, তার আগে আমরা ফুসরত পাই না নিজের জীবনকে এনজয় করা। এই জন্য 60 বছর বয়স থেকে আমি মনে করি উই শুড স্টার্ট এনজয়িং আওয়ার লাইফ। এই জন্যই আমি বলেছি রিডিফাইনিং দ্য গোল্ডেন ইয়ার্স অফ লাইফ। কেউ যদি বলে, আমি যদি বলি গোল্ডেন ইয়ার্স কাকে বলে, সে বলবে স্যার এই মনে করেন 30 থেকে 50 পর্যন্ত গোল্ডেন ইয়ার্স। আমি বলবো নো, দিজ আর স্ট্রাগলস, ইয়ার অফ স্ট্রাগলস। গোল্ডেন ইয়ার্স স্টার্টস অ্যাট 60, আফটার 60। এই সারা জীবনের সম্পদ দিয়ে, সারা জীবনের এক্সপিরিয়েন্স দিয়ে এই গোল্ডেন ইয়ার্সকে এনজয় করার জন্যই 60 বছর বয়সের পরেই এরকম একটা এস্টাবলিশমেন্ট দরকার, যেখানে আমি আমার জীবনকে এনজয় করতে পারব। সেই রকম একটা প্রতিষ্ঠান তৈরির উদ্দেশ্য নিয়ে এটা আমি হাত দিয়েছি, এবং এটা প্রায় শেষ করে এনেছি এই শুক্রবার। সেই মজার কথাটা আবার বলি, যেই শুক্রবার 20 ডিসেম্বরে 33 বছর আগে আমি ল্যাপারোস্কোপিক সার্জারি শুরু করে একটা স্বপ্ন পূরণ করেছিলাম, আল্লাহর অশেষ রহমতে আমি 33 বছর পরে আবার সেই একই 20 ডিসেম্বর কাকতালীয়ভাবে, যেটা আবারও শুক্রবার, সেই দিন আমি আমার এই জেরিয়াট্রিক হোমের যাত্রা শুরু করতে যাচ্ছি। আমি সবার দোয়া চাই, ভালোবাসা চাই। একদম স্যার, নিঃসন্দেহে আপনি যে মহৎ উদ্দেশ্য নিয়ে বা এই একটা পরিকল্পনা মাফিক আপনার স্বপ্ন পূরণের জন্য কাজ করে গেছেন, আপনি আপনার বাবার যে, আমি বলতে চাই যে সম্ভবত আপনার বাবা আপনার জীবনের আদর্শ, যে যিনি একটা কথা বলেছেন যে আপনি আসলে দেশের জন্য কিছু করে যাবেন, তো সেটার পিছনেই আপনি কিন্তু কাজ করেই যাচ্ছেন। আপনি চাইলেই দেশের বাইরে চলে যেতে পারতেন, সেখানে আপনার উন্নত জীবনযাপন করতে পারতেন, কিন্তু নিজের স্বপ্নের জন্য, নিজের জীবনকে উদযাপনের জন্য আপনি যে বৃহৎ একটা পরিকল্পনা নিয়ে গিয়েছেন, এটার জন্য অবশ্যই শুভকামনা থাকবে, আমাদের সবার শুভকামনা এবং নিরন্তর ভালোবাসা থাকবে। একটা কথা আমি অ্যাড করি, সেটা হলো যে আপনারা বলেছেন যে আমরা এই যে স্পেশাল চাইল্ড দিয়ে কাজ করি, ওই যে অ্যাসোসিয়েশন অফ মেডিকেল ডক্টরস অফ এশিয়া, আমদা, যেটার প্রেসিডেন্টের মাধ্যমেই আমি এই হাসপাতালে করেছিলাম। আমরা কিন্তু গজারিয়া, আমার নিজস্ব এলাকায়, হোসেনদি এলাকাতে আমরা একটা এস্টাবলিশমেন্ট তৈরি করেছি, আমদা কমিউনিটি সেন্টার, এবং ওখানে আমরা ডাউন সিনড্রোম সোসাইটি করে ওদের নিয়ে আমরা কাজ করি। আমাদের কিন্তু মাইক্রোক্রেডিট প্রোগ্রামও আছে, হেলথ সেন্টারও আছে, কমিউনিটি লেভেলে অনেক কাজ আছে, বিশেষ করে ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে আমরা অনেক কাজ করি। আর বিশেষ করে আমি এই যে ডাউন সিনড্রোম নিয়ে কাজ করি, তার পিছনে একটা কারণ হলো যে আমার ছোটো ভাই রাজ্জাক ইজ ভেরি মাচ ইনভলভ, হি ইজ দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর অফ আমদা বাংলাদেশ। আমি আমদা ইন্টারন্যাশনাল এখন প্রেসিডেন্ট ইলেক্ট এবং আমদা বাংলাদেশের প্রেসিডেন্ট। আমরা দেখেছি যে ডাউন সিনড্রোমের একটা গ্রুপ অফ বাচ্চাদেরকে কিন্তু আমরা মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারি কাজের জন্য।
তো এরকম একটা গেটেড কমিউনিটি যদি তাদেরকে আমরা জেরিয়াট্রিক কেয়ার গিভার হিসেবে ডেভেলপ করি, প্রবীণদেরকে হেল্প করার জন্য ডেভেলপ করি, তাহলে কিন্তু এই সমাজের একটা বৃহৎ জনগোষ্ঠী বা বৃহৎ প্যারেন্টস গ্রুপ যারা তাদের একটি ডাউন সিনড্রোমের বাচ্চাকে নিয়ে ভীষণভাবে বিপদে আছেন, তাদেরকেও কিন্তু আমরা অনেকটাই রিলিফ দিতে পারবো তার বাচ্চাদেরকে এইসব জায়গাতে ট্রেনিং দিয়ে ইনভলভ করলে। কারণ ডাউন সিনড্রোমের বাচ্চারা কিন্তু ভীষণ অনেস্ট হয়, ওদেরকে যেটা বলা হবে সেটাই করবে। আমি যদি ওর বলে দেই যে বাবা তুমি এই কাগজটা ছাড়া কাউকে ঢুকতে দিবে না, ও মরে যাবে কিন্তু কাউকে ঢুকতে দিবে না, ওকে পয়সা দিয়ে কেনা যাবে না। অন্য জায়গায় ওকে হয়তো ওই কাগজ ছাড়াও যদি 500 টাকার নোট দিয়ে দেয় তাহলে ঠিক আছে যান, কিন্তু ও কিন্তু ওটা চিনবে না। মানে এই যে ডাউন সিনড্রোমের বাচ্চাদের যে এই অনেস্টি এবং এই যে ফোকাস, এই জিনিসটাকে কিন্তু আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি, সঠিকভাবে পরিচর্যা। ডাউন সিনড্রোমের কেউ কিন্তু বিভিন্ন রকমের ট্যালেন্ট নিয়ে বড় হয়, ওরা আর্ট শিখতে পারে, এবং ওই রকম যদি আমরা আর্টে ইন্টারেস্টেড ডাউন সিনড্রোমের বাচ্চাদেরকে একজন কিন্তু এক এক রকম প্রতিভা নিয়ে থাকে, এবং এই জিনিসগুলোকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। এটাও আমি মনে করি সোশ্যাল অ্যাক্টিভিটির একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। এই সমস্ত এই গ্রুপটাকে আমরা পাগল বলেই তাড়িয়ে দেই, ডিমেনশিয়া পেশেন্টদেরকে আমরা পাগল বলে দূরে সরে রাখি, কিন্তু আমার মনে হয় এখন সময় এসছে যে প্রত্যেকটা লেভেল থেকেই জনগোষ্ঠীর বিভিন্নভাবে বিভিন্ন রকমের জনগোষ্ঠীকে যদি আমরা সাপোর্ট করি, তাহলে একটা কম্প্রিহেন্সিভ সাপোর্টের মাধ্যমে এই সমাজকে আমরা অনেকটা এগিয়ে নিতে পারবো। আমার একটা ক্ষুদ্র প্রচেষ্টা, কিন্তু আমার মতো আরও অনেকে এগিয়ে আসবে সেটা আমি বিশ্বাস করি। দর্শক, আজ আমরা এসেছি বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক মানের প্রবীণ বান্ধব একটি হাসপাতাল অ্যান্ড হোমস। প্রবীণদের জন্য সম্পূর্ণ উন্নত প্রযুক্তির মাধ্যমে, উন্নত সেবার মাধ্যমে তৈরি হয়েছে একটি বিশেষায়িত হাসপাতাল এবং প্রবীণদের জন্য বসবাসের অন্যতম একটি পরিবেশ, যেটির নাম হচ্ছে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস অ্যান্ড হসপিটাল। যিনি এটির উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার সর্দার এনায়েম স্যারের সাথে কথা বলবো, স্যারের সাথে ঘুরে দেখব আজ এই জায়গাটি। আসলে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল আমরা তৈরি করার পর থেকেই গত প্রায় 30 বছর আগে তৈরি করেছি। একটা স্বপ্ন ছিল যে আমরা এদেশের প্রবীণদের জন্য, যেখানে তাদের জীবনের শেষ সময়টা খুব সুন্দরভাবে আনন্দময় পরিবেশে, মেডিকেল প্রবলেমে সব ধরনের হেল্প অ্যাট হ্যান্ড পাবেন, এরকম একটা পরিবেশে যেন তারা জীবনযাপন করতে পারেন, সেরকম একটা প্রতিষ্ঠান তৈরি। সেই প্রতিষ্ঠানটি গত 12 বছরের অক্লান্ত পরিশ্রমে আমরা একটা গ্রুপ অফ ডক্টরস মিলে এটা করেছি, যেটার স্বপ্ন দেখেছিলাম আমার বয়স যখন 31 অথবা 32 বছর। তো আজ আমি এই 64-65 বছর বয়সে এসে ওইরকম একটা পরিবেশ তৈরি করতে পেরে অত্যন্ত আনন্দিত। চলুন স্যার যাওয়া যাক। এখানে দাঁড়িয়ে যদি দেখাই, তাহলে আমরা এই মুহূর্তে সুরমা বিল্ডিংয়ের সামনে আছি, এবং এই সুরমা বিল্ডিংটি বেসিক্যালি এই প্রতিষ্ঠানের মেইন এন্ট্রান্স। এটা মেইন এন্ট্রান্স দিয়ে ঢুকে রিসেপশন থাকবে, রিসেপশনের পরে একটি লবি থাকবে, যেই লবিতে বেসিক্যালি আমাদের রোগী অথবা বার্ধক্যজনিত সমস্যা নিয়ে যারা আসবেন এবং যারা অলরেডি বিভিন্ন রুমে থাকবেন, তাদের আত্মীয় স্বজনরাও আসবেন, তাদেরকে আমরা সেখানে রিসিভ করতে পারবো। এবং এই লবিটি বেসিক্যালি 4টা বিল্ডিংয়ের লবি একই সাথে কানেক্টেড হয়ে আছে, এবং সুতরাং এখান দিয়ে ঢুকলে আপনি 4টা বিল্ডিংয়েই সব দিকেই আপনারা যেতে পারবেন। এবং এই প্রতিষ্ঠানটি যতটুকু জমিতে তৈরি হয়েছে তার প্রায় মোর দেন 50% জমি কিন্তু আমরা ফ্রি রেখেছি ফর দ্য রেসিডেন্টস হু ক্যান ওয়াক অ্যারাউন্ড। এখানে আমরা ওপেন স্পেস থাকছে এবং চারিদিকে গার্ডেন থাকবে, তারা যেন এখানে দম ফেলতে পারেন, নিঃশ্বাস নিতে পারেন, ওইরকম পরিবেশে আমরা তৈরি করেছি। একসাথে শেয়ার করতে পারেন, জীবনের ঘটনা শেয়ার করতে পারেন, সেই পরিবেশটাই তাদেরকে দেওয়ার জন্য। নিঃসন্দেহে এটি দারুণ স্যার। চলুন স্যার ঘুরে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন দুই দিকেই আমরা সুন্দরভাবে বাগানের ব্যবস্থা করেছি, যেই বাগান বেশ ফুলের বাগান থাকবে। যে কোনো গ্রিন জিনিসই মানুষেরকে এক ধরনের প্রশান্তি দেয়। সুতরাং আমরা চেষ্টা করছি পুরো পরিবেশটাকেই যেন গাছপালা ঘেরা সবুজ গ্রিন। আরেকটা জিনিস খেয়াল করেছেন নিশ্চয়ই, এই পুরো এলাকাটা ঢাকা শহর থেকে খুব বেশি দূরে অবস্থিত না। পূর্বাচল যে 300 ফিট রোড,
তার থেকে মাত্র 2 কিলোমিটারের মধ্যে, এবং যেই রাস্তাটি হয়ে যাচ্ছে এর মধ্যে এখানে কুড়িল ফ্লাইওভার থেকে পৌঁছতে 12 থেকে 15 মিনিটের বেশি সময় লাগে না, এবং তার পাশেই রয়েছে শীতলক্ষ্যা নদী। সুতরাং এই আমাদের যারা এখানে থাকবেন এই রেসিডেন্টসরা, তাদেরকে নিয়ে আমরা মাঝে মাঝে নৌবিহারও যেন করতে পারি, নদীর পাড়ে যেন পিকনিকও করতে পারি, সেই রকম ব্যবস্থাও আমরা রাখতে যাচ্ছি। আমরা এখন যে জায়গাটায় আছি এটা বেসিক্যালি আমাদের এই প্রজেক্টের সবচেয়ে বড় আকর্ষণ হবে একটা কই পন্ড মাঝখানে রেখে চারিদিকে ওয়াকওয়ে দিয়ে একটা বিউটিফুল গার্ডেন আমরা তৈরি করতে যাচ্ছি। আপনারা যদি গার্ডেনের একটা মোটামুটি একটা আইডিয়া দিই, এবং যদি একটু এখানে দেখা যান এই কই পন্ডের চারিদিকে ওয়াকওয়ে দিয়ে, এবং পুরোটাই একটা বিশাল অনেকটা জাপানিজ স্টাইল গার্ডেনের মতো। আমাদের যে রুই মাছের আদলে এই মাছগুলো এইসব ছোট ছোট ইয়েতে থাকে, কই মাছ কিন্তু আমাদের ওই কই মাছ না, রুই মাছের মতো, এটাকে বিভিন্ন কালারের হয় এবং জাপানে খুব পপুলার। এবং সেই কই পন্ড উইথ ফ্লাওয়ার ইন দ্য পন্ড দিয়ে চারিদিকে ওয়াকওয়ে দিয়ে আমরা এই বাগানটি তৈরি করতে যাচ্ছি। এবং আমি বিশ্বাস করি এই বাগানটি যখন তৈরি হবে তখন এটার পরিবেশ আমূল পরিবর্তন হবে এবং একটা বিউটিফুল গার্ডেন তৈরি হবে। আমাদের এখানে যে স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো আপনারা দেখলেন, এই স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো যারা থাকবেন প্রতিদিন সকাল বিকাল এই গার্ডেনে তারা সময় কাটাতে পারবেন। তারা নিউজ পেপার পড়ার জন্য গার্ডেনে আসবেন, তারা গল্প করার জন্য গার্ডেনে আসবেন। একান্তে আসলে মানে যে প্রকৃতির সাথে একটা সময় কাটানোর ব্যাপার সেটা আসলে থাকবে। ঘরে বন্দি জীবন কাটানোর চেয়ে এই জায়গাটা তাদের জন্য অনেকটা নিঃশ্বাস ফেলার একটা জায়গা হিসেবে আপনারা দেখতেই পাচ্ছেন যে এগুলো সব 3D পিকচার, কিন্তু আমরা বিশ্বাস করি এর আদলেই আমরা এগুলো সব তৈরি করতে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা তৈরি করব। বেসিক্যালি 8 ফ্লোর, 7 তলা পর্যন্ত হলো গিয়ে আমাদের, একতলাতে তো সব কমন ফ্যাসিলিটিস, কমন স্পেস, আর 7 তলা পর্যন্ত হলো আমাদের স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো, এবং 8 তলা লেভেল যেটা সেটা গিয়ে বেসিক্যালি ছাদ লেভেল। ওই ছাদ লেভেলের হাফে আমাদের ওই হসপিস বেড, এন্ড অফ লাইফ কেয়ার বেড, এবং বাকি হাফে আমাদের বাগান। এটি আমাদের একটি কমন, আমরা যেটাকে বলি স্টুডিও অ্যাপার্টমেন্টের করিডোর। এখানে অনেক বড় সিঁড়ি আছে যেটা দিয়ে স্ট্রেচার নামানো সম্ভব, এবং আমাদের লিফট যেটা আমরা রাখতাম সেটাও স্ট্রেচার লিফট, কিন্তু আমরা বেড লিফট করিনি কারণ হসপিটাল নয় এটি। এখানে যারা থাকবেন তারা অসুস্থ হলে যে কোনো সময় আমরা ইমিডিয়েটলি স্ট্রেচারে করে তাদেরকে আমরা ইনসাইড হসপিটালে হয় উপরে নয় হসপিটাল বিল্ডিং আমরা নিয়ে যেতে পারবো। এই যে আমাদের এটি একটি স্ট্যান্ডার্ড স্টুডিও অ্যাপার্টমেন্ট। এই স্টুডিও অ্যাপার্টমেন্টটির যদি বলি, এটা হলো গিয়ে সিটিং কাম ডাইনিং কাম কিচেন। এইটুকু জায়গাতে আমাদের গরম পানির ব্যবস্থা থেকে শুরু করে ফ্রিজ রাখার ব্যবস্থা থেকে শুরু করে সবই আছে। আমাদের এই জায়গাগুলোতেও ওই ফ্রিজ এখানে একটা থাকবে, এখানে যেমন আমাদের গরম পানির গিজার থাকবে, হ্যাঁ, এবং এই জায়গাটাতে ডেফিনেটলি মাইক্রোওয়েভ ওভেন অথবা একটা ইলেকট্রিক কি বলে এটাকে, হ্যাঁ 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 কি বলে কনভেকশন কি বা ওই ধরনের চুলা বলে না, ইলেকট্রিক চুলা থাকবে। আর এটা হলো কি একটা ফিটিং, এটাকে একটু যদি আমি যদি এভাবে দেখাই খুব ইজিলি এটাকে আমরা বেড বানাতে পারি, কারণ প্রত্যেকটি মানুষের সাথে একজন করে কেয়ার গিভার থাকবে। ওই কেয়ার গিভাররা যেন রাতের বেলা তারা এখানে যেভাবে একটা বেড বানিয়ে দিতে পারবে, সেটা একজন কেয়ার গিভারের সুন্দর থাকার ব্যবস্থাও হলো, আবার সে সারাদিন তার এল্ডারলি যে পেশেন্ট এখানে থাকবে তার টেক কেয়ার করতে পারবে। এবং বাকি জিনিসটা যদি আমরা এইদিকে দেখাই, এদিকে যেরকম সেট আপ আছে খুব ইজিলি একজনের জন্য তো যথেষ্ট এবং দুজনের জন্য যথেষ্ট। যেই রুমে, এবং প্রত্যেকটি রুমের সাথে একটি করে ব্যালকনি আছে। এই ব্যালকনিটি বসে তাদের চা কফি খাওয়ার ব্যবস্থা, এবং আমাদের এই বিল্ডিং এর যে বিউটি সেটা হলো প্রত্যেকটা রুম ন্যাচারাল লাইট এবং ন্যাচারাল উইন্ড, বাতাস সব। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো বা ইম্পর্টেন্ট জিনিস হলো যে আমাদের এই বাথরুমগুলো যথেষ্ট বড়, আর এখানে যতটুকু স্টোরেজ স্পেস আছে ইট ইজ এনাফ ফর এলডারলি পিপল। মিনিমাম যতটুকু দরকার ততটুকু এনাফ। বাথরুমটা যদি দেখাই আপনি দেখবেন এটা যথেষ্ট বড় একটি বাথরুম, যেখানে হুইল চেয়ার খুব ইজিলি আসবে, এবং এখান থেকে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এনাফ ফর শাওয়ার। আর এসব হাত মুখ
ধোয়ার যেই জায়গাটি, এখানে খুব সহজেই হুইল চেয়ার ঢুকে দিন, হুইল চেয়ারে বসে বসে উনি কাজ করতে সকালের হাত মুখ ধোয়া এবং ফ্রেশ হওয়া সবই করতে পারবেন। এবং এরকম এটা এমনভাবে পরিবেশটি করা হয়েছে যেটি একজন বৃদ্ধ অথবা দুজন স্বামী স্ত্রীর জন্য যথেষ্ট বলে আমি মনে করি, এবং সেভাবে এটা করি। জি স্যার, নিঃসন্দেহে। এখানে ছোট্ট একটি বারান্দা আছে, প্রতিটি করিডোরের শেষে এরকম প্রাকৃতিক সৌন্দর্য যেমন উপভোগ করা যাবে, আবার তারা যদি নিচে চলে যান পুরো কম্পাউন্ডে হেঁটে তারা সেই পরিবেশটা পেয়ে যাবে। স্যার, এরকম কয়টা অ্যাপার্টমেন্ট রয়েছে টোটাল? আমাদের এই 4টি বিল্ডিং এ সব মিলে প্রায় 232টি স্টুডিও অ্যাপার্টমেন্ট আছে, যেখানে আমাদের ক্যাপাসিটি হবে অ্যারাউন্ড 550। এখানে টোটাল ক্যাপাসিটি অফ রেসিডেন্টস অ্যান্ড পেশেন্ট, এলডারলি পেশেন্টও বলি, জেরিয়াট্রিক পেশেন্ট, সব মিলে প্রায় 600 প্লাস। চলো আমরা ছাদে যাই। হ্যাঁ, আমরা এখন সুরমা বিল্ডিং এর ছাদের উপরে আছি। যদি ওই দিকে আমি দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো পদ্মা, মেঘনা এবং সুরমা এভাবে কানেক্টেড হয়ে আছে। এবং এই যে আর্চগুলো দেখতে পাচ্ছেন, ব্রিজ, বেলি ব্রিজের উপর যে আর্চগুলো, এই আর্চগুলোকে কিন্তু সব ফুল এবং লতা পাতা দিয়ে আমরা একটা সুন্দর পরিবেশের মধ্যে যেন থাকতে পারে। এইদিকে আপনি দেখেন এইভাবে আমরা ব্যবস্থা হচ্ছে। যারা এখানে এন্ড অফ লাইফ কেয়ারের জন্য যারা থাকবেন, তারা যেন এই প্রকৃতিকে এনজয় করতে পারেন, সেই চিন্তাটা করেই আমরা এই হসপিস বেডগুলোকে এখানে নিয়ে এসেছি। এবং আপনি দেখেন বিশেষত মানে ব্যাপারটা আসলে কি, একটা গ্রুপ অফ পিপল আছেন যারা ওই যে চোখের আড়ালে হসপিস বেডের মধ্যে তাদের জীবনের শেষ কয়েকটি মাস বা বছর কাটিয়ে দিতে পারেন। তারা জানেন যে জীবনে কখন দাঁড়াবেন না, তারা কিন্তু একটি অন্ধকার ঘরে বন্দী হয়েই সেই জীবনটা কাটাচ্ছেন। তাদের সেই বন্দিত্ব জীবনকেই একটু সুন্দর করার জন্য আমার এই প্রচেষ্টা। আমাদের এই যে দুটো করে বেড যদি আমরা এখানে রাখি, টোটাল এখানে প্রায় 4-16টা বেড আমরা দিতে পারি। ফুল টাইম নার্সেস অ্যান্ড কেয়ার গিভাররা তাদের টেক কেয়ার করবে, ডাক্তার থাকবেন। এবং এটার এই হসপিস বেডের বাইরে আপনি যেটা দেখতে পাবেন একটা ইনার গার্ডেন। এই ইনার গার্ডেনে হয়তো রোগী যাবে না, কিন্তু রোগীর সাথে যেসব লোকজন আসবে তারা একটু বসে চা কফি খাবেন, কারণ এখানে যারা থাকবেন তাদের আত্মীয় স্বজনরাও কিন্তু মাঝে মাঝেই তাদেরকে দেখতে আসে। তারা যেন এই ভিতরে বসে একটু চা কফি খেয়ে তারা জীবনের এই ফিলিংসটা পাওয়াটা মনে হয় একটা বয়সের মানুষের জন্য। এটাই তো আসলে আমরা কি করি এই প্রবীণ বয়সটাতে, আমরা ওই অনুভূতিটুকু আসলে থাকে না, যেন আমি একাকিত্ব বোধের যে ব্যাপারটা ওইটা যেন না থাকে, আমি এত সুন্দর একটা পরিবেশে সেখানে থাকতে পারবো। স্যার, 33 বছর আগে আজকের দিনে আপনি সফলতার সঙ্গে একটি অস্ত্রোপচার করেছিলেন, এবং 33 বছর পর ঠিক আজকের এই দিনেই আপনি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস অ্যান্ড হসপিটালের উদ্বোধন করলেন। এই সব কিছু মিলিয়ে আপনার অনুভূতি জানতে চাই। তো ব্যাপারটা হলো যে এই যে রিটায়ারমেন্ট হোমস, এটা আমার একটা স্বপ্ন। আপনি বলতে পারেন আমার জীবনে যদি সবচেয়ে বড় দুটো স্বপ্ন থাকে আমার কাজের, ক্যারিয়ারের, একটা হলো ল্যাপারোস্কোপিক সার্জারিকে এদেশে নিয়ে এসে এটাকে এস্টাবলিশ করা, আর দ্বিতীয়টা হলো রিটায়ারমেন্ট হোম নাম দিয়ে এদেশের বৃদ্ধাশ্রম কনসেপ্ট থেকে বেরিয়ে এসে এল্ডারলি হেলথ কেয়ার ফ্যাসিলিটিস ডেভেলপ করা। আজকে তো এটার একটা সফট ওপেনিং হলো, এটা নিয়ে আপনার ফিউচার প্ল্যানটা কি? ওয়েল, এটাকে এখন রান করাটা হলো কি সবচেয়ে বড় ফিউচার প্ল্যান, প্রপারলি রান করা, মানুষকে হেল্প করা, এবং এইভাবেই আমরা যেন মানুষের কাছে এই বৃদ্ধাশ্রম কনসেপ্ট থেকে বেরিয়ে এসে যে আমাদের এই দেশে আমাদের পিতামাতার টেক কেয়ার আমরা করতে পারি, দাদা দাদি টেক কেয়ার করতে পারি, সেটাই হলো গিয়ে আমার প্ল্যান।